হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। আজকের ক্লাসে আমরা আলোচনা করব 20 নম্বর প্র্যাকটিস সেট। প্রত্যেক দিন একটা করে নতুন প্র্যাকটিস সেট আমরা করছি ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সিডি পরীক্ষার জন্য। জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে মোট আপনাদের 30 নম্বর পরীক্ষায় থাকবে। তো 30-এর মধ্যে মিনিমাম যাতে আমরা কমপক্ষে 24-25টা করতে পারি পরীক্ষায়, সেজন্যই এই প্র্যাকটিস সেটগুলো আমি একেবারে পরীক্ষার লাস্ট পর্যন্ত চালিয়ে যাব। তো মন দিয়ে দেখবেন, লাস্ট পর্যন্ত দেখবেন। প্রত্যেক দিন 25টা করে প্রশ্ন, প্রায় পরীক্ষা এখন দেরি আছে, তো প্রায় এই সেটগুলোর মাধ্যমেই প্রায় আমরা 2,500-3 হাজার প্রশ্নোত্তর করব এবং আশা করি এখান থেকেই আপনারা প্রত্যেকটা প্রশ্ন কমন পাবেন। এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তো আমি গ্যারেন্টি দিতে পারি আপনারা প্রত্যেকটা প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, চলুন তাহলে শুরু করব। তার আগে বলবো, আমাদের পেড গ্রুপে যদি জয়েন হতে চান তাহলে আমাদের এই যে নাম্বার দেখতে পাচ্ছেন 7001501393, এই নাম্বারে মেসেজ করুন, সমস্ত ডিটেলস আপনাকে জানিয়ে দেওয়া হবে। পেড গ্রুপ বলতে হচ্ছে, পেড গ্রুপে আপনি পেয়ে যাবেন এই যে সমস্ত ক্লাসগুলোর পিডিএফ, সঙ্গে সাবজেক্ট ওয়াইজ জিকের স্টাডি মেটেরিয়াল এবং কারেন্ট অ্যাফেয়ার্সের স্টাডি মেটেরিয়াল, লাস্ট মিনিট সাজেশন, মক টেস্ট, সব কিছু পেয়ে যাবেন। তো যদি জয়েন হতে চান, এই যে আমাদের টেলিগ্রামে পেড গ্রুপ রয়েছে, আপনারা জয়েন হতে পারেন। ঠিক আছে, তার জন্য এই নাম্বারে আপনাকে প্রথমত মেসেজ করতে হবে, ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সিডি এক্সাম বলে মেসেজ করবেন, আমরা ডিটেলস বলে দেবো। ঠিক আছে, আর এছাড়াও আমাদের টেলিগ্রামে ফ্রি চ্যানেল রয়েছে, যদি জয়েন হতে চান তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, অবশ্যই জয়েন করুন প্রত্যেকে। এখানে সমস্ত চাকরির আপডেট আপনারা পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্নে চলে যাব। কি আছে দেখুন, অতি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, যেটা হচ্ছে সম্প্রতি কে ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন। ভারতের কন্ট্রোলার এবং অডিটর জেনারেল হিসেবে কে নিযুক্ত হয়েছেন? এই প্রশ্নটা আমি আগেও করিয়েছি, যেহেতু ইম্পর্টেন্ট তাই আবারও করাচ্ছি। ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি বারবার রিভিশন করিয়ে দেব, কারণ সেই প্রশ্নগুলো যাতে আপনাদের একেবারে মনের মধ্যে গেঁথে যায় সেই জন্য। তো ক্যাগ মানে হচ্ছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। বর্তমানে ভারতের ক্যাগ হচ্ছেন কে সঞ্জয় মূর্তি। এই ক্যাগ সম্পর্কে আপনাদের যে ধরনের প্রশ্ন আসতে পারে সেটা আপনাদের বলে দিই। এটার হচ্ছে সময়কাল হচ্ছে 6 ইয়ার্স, মানে কর্মকালের সময়কাল, অথবা 65 বছর। এই দুটোর মধ্যে যেটা আগে আসবে তখনই কিন্তু অবসর গ্রহণ করা যাবে। আর এটা আমাদের সংবিধানের কত নম্বর আর্টিকেলে এই ক্যাগ সম্পর্কে বলা হয়েছে? আর্টিকেল 148-এ ক্যাগ সম্পর্কে বলা হয়েছে। আর ক্যাগকে নির্বাচিত কে করে থাকেন? নমিনেট করে থাকবেন সবসময় প্রধানমন্ত্রী, নমিনেট করে থাকেন। এবং কে নিযুক্ত করবেন ভারতের রাষ্ট্রপতি। ঠিক আছে, তো এই কথাগুলো মনে রাখবেন, এগুলো ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্নে চলে যাব। ক্লাস ভালো লাগলে অতি অবশ্যই আপনারা প্রত্যেকেই লাইক করবেন, বেশি করে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দ্বিতীয় প্রশ্ন, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা PMAYG এর 8ম বছরের পূর্তি উপলক্ষে কোন দিনটি আবাস দিবস 2024 হিসেবে পালিত হয়েছে? আবাস দিবস 2024 হিসেবে কোন দিনটি পালিত হয়েছে? কী হবে কারেক্ট আনসার? 20 নভেম্বর ইজ দ্য কারেক্ট আনসার। 20 নভেম্বর 2024 এই দিনটি আবাস দিবস 2024 হিসেবে পালিত হয়েছে। যেহেতু প্রধানমন্ত্রী আবাস যোজনা 24 বছরের পূর্তি উপলক্ষে এই দিনটি আবাস দিবস হিসেবে পালিত হয়েছে। নেক্সট প্রশ্নে চলে যাব। আমরা একটু দ্রুত ক্লাসটা করব কারণ ভীষণ গরম। ঠিক আছে, তো 3 নাম্বার প্রশ্নে আমরা চলে যাব। নিম্নের কোন বিখ্যাত মন্দিরটি আসামে অবস্থিত? দেখুন, এই যে সোমনাথ মন্দির, এটা গুজরাটে অবস্থিত। সূর্য মন্দির ওড়িশায় অবস্থিত। মুন্ডেশ্বরী মন্দির এই মুহূর্তে মনে পড়ছে না আমার। কামাখ্যা মন্দির এটা কিন্তু গুজরাটে অবস্থিত। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। কামাখ্যা মন্দির এটা গুজরাটে অবস্থিত। ঠিক আছে, কামাখ্যা মন্দির এটা হচ্ছে গুজরাটে অবস্থিত। তো ভারতের যে 51টি সতীপীঠ রয়েছে, অন্যতম 51টি সতীপীঠ, সেই 51টি সতীপীঠের মধ্যে একটা অন্যতম হচ্ছে কামাখ্যা মন্দির। ঠিক আছে, এই কামাখ্যা মন্দিরে অনেকগুলো দেবীর মূর্তি রয়েছে, তার মধ্যে এই কামাখ্যা মন্দিরকে উর্বরতার দেবী বলা হয়ে থাকে। ঠিক আছে, এটা রয়েছে কোথায়? এটা হচ্ছে আসামের গুয়াহাটির কাছেই এই হিন্দু দেবী মন্দিরটা রয়েছে। নেক্সট চলে যাব আমরা। আর এই মন্দিরের কাছে একটা মেলা আয়োজিত হয়, সেটা হচ্ছে আম্বুবাচি মেলা।
পরীক্ষার প্রশ্ন থাকে আম্বুবাচি মেলাটা কোথায় আয়োজিত হয়, তো এটাই এখানেই, ঠিক আছে, আসামের গুয়াহাটিতে। 4 নম্বর, সম্প্রতি প্রকাশিত বিয়ন্ড দি হিগস বোসন বইটি কে লিখেছেন? হিগস বোসন কণার নাম হয়তো আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। সত্যেন্দ্রনাথ বোস এবং হিগস দুজন বৈজ্ঞানিক মিলে এই হিগস বোসন কণা আবিষ্কার করেছিলেন। তো বিয়ন্ড দ্য হিগস বোসন, হিগস বোসন, এই বইটা লিখেছেন কে? বইটা লিখেছেন মানিক কটওয়াল। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। মানিক কটওয়াল এই বইটা প্রথমে হিন্দিতে মারাঠা ভাষাতে রচনা করেছিলেন, তারপর জেরি পিন্টো বলে একজন লেখক, তিনি ইংরেজিতে অনুবাদ করেছেন। মানিক কটওয়াল ইজ দ্য কারেক্ট আনসার। 5 নম্বর প্রশ্ন দেখব আমরা, ভারতের কোন রাজ্যে চাপচারকুট উৎসব পালিত হয়? চাপচারকুট উৎসবটা কোথায় পালিত হয়? একটা জিনিস মাথায় সবসময় মনে রাখবেন, এই যে কুটুস কাটুস উৎসবগুলো যতগুলো থাকবে, মানে কুটুস কাটুস বলতে কি, এই যে কুট শব্দটা যেখানেই পাবেন, যে কোনো উৎসবে কুট শব্দ পেলেই জানবেন এটা হচ্ছে একটা মিজোরামের উৎসব। কুট শব্দ থাকলেই এটা জেনে নেবেন যে এটা হচ্ছে একটা মিজোরামের উৎসব। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে মিজোরাম ইজ দ্য কারেক্ট আনসার, মিজোরাম। আরও কয়েকটা মিজোরামের উৎসব বলে দিই, যেমন হচ্ছে চাপচারকুট একটা তো রয়েছে, তারপর হচ্ছে আন্থুরিয়াম ফেস্টিভ্যাল, তারপর হচ্ছে মিমকুট। চারকুট হয়ে গেল, তারপর আসছে মিমকুট। মিমকুট, আবার কুট আছে দেখাচ্ছি, পাওয়ালকুট, পাওয়ালকুট, মিমকুট হলো, এরপর পাওয়ালকুট হলো, তারপর হচ্ছে খুয়াদোকুট, খুয়াদোকুট। তাহলে যত রকমের কুট হয়ে গেল, শুধু বিস্কুটটাই বাকি থাকলো। তাহলে মিজোরামের কুট দেখলেই জানবেন যে মিজোরাম, ঠিক আছে। 6, কত সালে চৌরি চৌরা ঘটনা ঘটেছিল? চৌরি চৌরা ঘটনাটা কত সালে ঘটেছিল? চৌরি চৌরা ঘটনা কত সালে ঘটেছিল? চৌরি চৌরা ঘটনা কত সালে ঘটেছিল? কারণ কারেক্ট হচ্ছে 1922 সালে, যখন অসহযোগ আন্দোলনের সময় উত্তরপ্রদেশের আলিগড়ের কাছে, উত্তরপ্রদেশের গোরক্ষপুরের যে চৌরি চৌরা কাছে একটা অসহযোগ আন্দোলন চলছিল, সেই আন্দোলনকারীরাকে পুলিশরা ধাওয়া করে, সেই সময় কিছু আন্দোলনকারী পুলিশদেরকে তাড়া করে, তখন পুলিশরা চৌরি চৌরা থানার মধ্যে আশ্রয় নিয়েছিল। সেই সময় কি করেছিল আন্দোলনকারীরা? চৌরি চৌরা থানাকে আগুন লাগিয়ে দেয়, সেখানে 23 জন পুলিশ মারা গিয়েছিল এবং 3 জন আন্দোলনকারী মারা গিয়েছিল। সেই জন্য কি করেছিলেন গান্ধীজি, মহাত্মা গান্ধী এই অসহযোগ আন্দোলনটা এই ঘটনার জন্য বন্ধ করে দিয়েছিলেন, ঠিক আছে। এটাই হচ্ছে চৌরি চৌরা ঘটনা। তো তারপর অসহযোগ আন্দোলনকে মহাত্মা গান্ধী যখন বন্ধ করে দিলেন, তারপর নেতাজি সুভাষচন্দ্র বোস হিমালয়ান ব্লান্ডার বলেছিলেন। এই যে গান্ধীজির এই ভুলটাকে তিনি হিমালয়ান ব্লান্ডার বলেছিলেন। প্রশ্নটা WBCS-এ এই প্রশ্নটা থাকে যে চৌরি চৌরা ঘটনার যে হিমালয়ান ব্লান্ডার শব্দটাকে ব্যবহার করেছিলেন, এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস। সালটা হচ্ছে 1922 সাল, ঠিক আছে। নেক্সট দেখব 7 নম্বর, মায়ানমারের মুদ্রা কি নামে পরিচিত? আজ আমরা ডিটেলসে আলোচনা করছি, কিন্তু মায়ানমারের মুদ্রা কি নামে পরিচিত? রিঙ্গিত, ডং, রিয়াল নাকি কায়াত? কোনটা হবে? আমার মনে হচ্ছে রিঙ্গিত হবে। মায়ানমারের মুদ্রা আমার মনে হচ্ছে রিঙ্গিত হবে, ঠিক আছে, এটা দেখতে হবে একটু। কায়াত এখানে নেওয়া হয়েছে উত্তর, কিন্তু যদি কিছু ভুল বলে থাকি তো কমেন্টে জানাবেন, এবং কায়াত যদি না হয়, আমি যদি কিছু ভুল বলে থাকি, তাহলে নেক্সট ক্লাসে কিন্তু কারেকশান আমি এটার করে দেবো, ঠিক আছে। আরেকটা পরীক্ষায় যেটা আসে, যে মায়ানমারের ক্যাপিটাল পরীক্ষায় আসে নাইপিওদাও, এটা হচ্ছে মায়ানমারের ক্যাপিটাল, এটা হচ্ছে মায়ানমারের ক্যাপিটাল নাইপিওদাও, ঠিক আছে। আর হ্যাঁ, ঠিক আছে, এটা জানলেই হচ্ছে। নেক্সট 8 নম্বর প্রশ্ন যাব আমরা, আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
আন্তর্জাতিক শ্রম সংস্থা বলতে ILO বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার অবস্থিত জেনেভাতে, সুইজারল্যান্ডে জেনেভাতে হেডকোয়ার্টার অবস্থিত। এটা প্রতিষ্ঠা হয়েছিল সালটা হচ্ছে 1919 সালের 11ই এপ্রিল এটা প্রতিষ্ঠা হয়েছিল। হেডকোয়ার্টার অবস্থিত জেনেভাতে, ঠিক আছে। আর এই যে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এটা পরীক্ষায় অনেক সময় থাকে যে কত সালে ILO নোবেল প্রাইজ পেয়েছিল। তো এই সংস্থাটি 1969 সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল, ঠিক আছে। 1969 সালটা খুব সহজেই মনে থাকবে, কারণ এই সালেই হচ্ছে ইসরো প্রতিষ্ঠা হয়েছিল, ঠিক আছে। নেক্সট প্রশ্নে আমরা যাব, কি দেখব নেক্সট প্রশ্ন কি আছে। নভেম্বর 2024-এ পরপর 3টি T20 শতরান করা ইতিহাসের প্রথম ক্রিকেটারের নাম কি? নভেম্বর 2024 সালে পরপর 3টি T20 শতরান করেছেন কে? শ্রেয়াস আইয়ার, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, বিরাট কোহলি। কারেক্ট, তিলক বর্মা ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন আমরা যাব 9। ভারতের সংবিধানের 5 নম্বর ধারা কি বিষয়ে ব্যাখ্যা দেয়? ভারতের সংবিধানের ধারা হচ্ছে 5 নম্বর ধারাটা কি বিষয়ে ব্যাখ্যা দিচ্ছে? মৌলিক কর্তব্য হবে না, ভোটদান হবে না, আচ্ছা এখানে 4টে অপশানই ভুল আছে। কারেক্ট আনসার কিন্তু সিটিজেনশিপ হবে, এখানে অপশানগুলো ভুল আছে। সিটিজেনশিপ মানে একজন মানুষ ভারতের নাগরিক হওয়ার ক্রাইটেরিয়া কি কি আছে সেটা বলা হয়েছে 5 নাম্বার আর্টিকেলে নাগরিকত্ব সম্পর্কে বলা হয়েছে, এটা নাগরিকত্ব হবে। 11 হচ্ছে ভারত এবং কোন দেশের মধ্যে সংযুক্ত সৈন্য অভ্যাস বজ্রপ্রহার আয়োজিত হয়েছে? ভারত এবং কোন দেশের মধ্যে সংযুক্ত সৈন্য অভ্যাস বজ্রপ্রহার আয়োজিত হয়েছে? কারেক্ট আনসার হবে USA বা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। USA এবং ভারতের মধ্যে যে সৈন্য অভ্যাসগুলো আয়োজিত হয় সেটা হচ্ছে, একটা হচ্ছে যুদ্ধ অভ্যাস, মনে রাখবে এগুলো ইম্পর্টেন্ট, যুদ্ধ অভ্যাস। তারপর হচ্ছে বজ্রপ্রহার তো এখানে আছেই, তারপর হচ্ছে টাইগার ট্রায়াম্ফ, তো টাইগার ট্রায়াম্ফ, যুদ্ধ অভ্যাস এবং বজ্রপ্রহার, এই 3টি সৈন্য অভ্যাস আয়োজিত হয় USA এবং ভারতের মধ্যে। USA মানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এর মুদ্রা হচ্ছে, এখানের মুদ্রা হচ্ছে ডলার, রাজধানী ওয়াশিংটন DC এবং বর্তমানে তো হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি। 12 নম্বর, জলের উপরিতলে একটি পাতলা তেলের আস্তরণ রঙিন দেখায়, তার কারণ কি? উপরিতলে পাতলা তেলের আস্তরণ রঙিন দেখাচ্ছে, এর কারণ কি? এটা আমরা সবাই জানি পাতলা তেলের আস্তরণ রঙিন দেখায়, কারণটা হচ্ছে কি ইন্টারফারেন্স বা ব্যতিচার। এই যে জলের ওপরে এখানে ধরুন এইখানে পাতলা তেলের আস্তরণ আছে, কয়েকটা তেলের ফোঁটা আছে, সূর্যালোক যখন পড়ছে তখন সেই সূর্যালোক তেলের উপর থেকেও প্রতিফলিত হয়, আবার সেই সূর্যালোক প্রতিসৃত হয়ে তেলের ভিতরে ঢুকে এবং জল থেকেও আবার প্রতিফলিত হয়। এর ফলে কি হয়, প্রতিফলিত রশ্মিগুলো একে অপরের সাথে মিক্স করে ব্যতিচার সৃষ্টি করে, যেখানে নতুন রঙের সৃষ্টি হয় এবং কি হয় তার জন্য রঙিন চকচকে দেখায়। 13 নম্বর প্রশ্নটা দেখব আমরা, কোথায় সদস্য না হয়েও সভাপতিত্ব করতে পারেন? কারেক্ট আনসার হয়ে যাবে রাজ্যসভা। যেমন রাজ্যসভায় সভাপতিত্ব কে করেন? উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি কিন্তু রাজ্যসভার সদস্য থাকেন না, কিন্তু তিনি সভাপতিত্ব করেন, ঠিক আছে। উপরাষ্ট্রপতি রাজ্যসভায় সভাপতিত্ব করেন। আর লোকসভাতেও যেমন থাকে অনেক সময় যদি স্পিকার না থাকে, স্পিকার তো লোকসভার সদস্য হয়, কিন্তু স্পিকার না থাকলে প্রোটেম স্পিকার সভাপতিত্ব করেন, ঠিক আছে। এটা রাজ্যসভা কারেক্ট আনসার হবে। 14 নম্বর হচ্ছে সাস্টেনেবল বিজনেস ইন্ডেক্স 2024-এ ভারতের র্যাঙ্ক কত? মানে স্থায়ী বিজনেস তালিকাতে ভারতের র্যাঙ্ক কত? এই তালিকায় ভারতের র্যাঙ্ক হচ্ছে 23তম। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। 23তম মনে রাখলেই হবে, এটা ডিটেলস জানার দরকার নেই। 15, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে অবদানের জন্য কাকে 2023 সালে জাতীয় তানসেন সম্মান দেওয়া হলো? এখানে উত্তরটা রেড করা আছে, পণ্ডিত স্বপন চৌধুরীকে
তিনি এই পুরস্কারটা পেয়েছেন? স্বামী নির্মলানন্দ, স্বামী ফটিকানন্দ দুবে, না পণ্ডিত স্বপন চৌধুরী? কারেক্ট আনসার। 2023 সালের জাতীয় তানসেন সম্মান তিনি পেয়েছেন। ঠিক আছে। আর এই যে পণ্ডিত স্বপন চৌধুরী, তিনি একজন ভারতের বিখ্যাত তবলাবাদক। পরীক্ষায় আসতে পারে তিনি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, তখন বলতে হবে তিনি একজন তবলাবাদক। তিনি 1945 সালে জন্মগ্রহণ করেছেন। ঠিক আছে, বয়স্ক মানুষ। তো 2023 সালে তানসেন পুরস্কারটা তিনি পেয়েছেন। 16 হলো এপিক। এপিক কি? এপিকের ফুল ফর্ম জানতে চাইছে। ইলেকট্রোডস, আচ্ছা সরি, কারেক্ট আনসার হবে এই সি, অপশন সি। এখানে যে ইলেকট্রোডস আছে না, ইলেকট্রোডস হবে না, এখানে একটু টাইপ করতে ভুল হয়েছে, ইলেক্টার্স হবে। ইলেক্টার্স, ইলেক্টার্স ফটো আইডেন্টিটি কার্ড। ইলেক্টার্স ফটো আইডেন্টিটি কার্ড। ঠিক আছে, নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। কোন দিনটি প্রত্যেক বছর বিশ্ব এইডস দিবস হিসেবে পালন করা হয়? 1 ডিসেম্বর প্রত্যেক বছর এইডস দিবস হিসেবে পালিত হয়। এবারে থিম হচ্ছে কালেকটিভ অ্যাকশন, সাস্টেন অ্যান্ড অ্যাক্সিলারেট এইচআইভি প্রোগ্রেস। এখানে আমি হোমওয়ার্ক দিয়ে দেবো, দেখি কে কে পারে। এইচআইভি এর ফুল ফর্মটা আজ কমেন্টে বলতে হবে। এইচআইভি এবং এইডস এই দুটোর ফুল ফর্ম আজ কমেন্টে বলতে হবে, দেখি কে কে পারে। তো কমেন্ট করে জানাবেন এই দুটোর ফুল ফর্ম। 19 নম্বর, নেতুম্বা নন্দী নদৈতবাহ কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন? কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হচ্ছে নামিবিয়া। নামিবিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন নেতুম্বা নন্দী নদৈতবাহ। ইম্পর্টেন্ট প্রশ্ন। নামিবিয়ার কারেন্সি হচ্ছে নামিবিয়ান ডলার। নামিবিয়ান ডলার। নামিবিয়ার রাজধানীর নাম হচ্ছে ওয়াইন্ড হোয়েক। ঠিক আছে, নেক্সট 19 নম্বর প্রশ্ন। নিম্নের কাকে সুলতানি যুগের আকবর বলা হয়? সহজ প্রশ্ন এটা। সুলতানি যুগের আকবর বলা হয় ফিরোজ শাহ তুগলককে। ফিরোজ শাহ তুগলক। 20, শনি গ্রহের বৃহত্তম উপগ্রহ কোনটি? শনি বলতে স্যাটার্ন। স্যাটার্নের লার্জেস্ট স্যাটেলাইট কোনটি? কারেক্ট আনসার হয়ে যাবে টাইটান। টাইটান হচ্ছে শনি গ্রহের বৃহত্তম স্যাটেলাইট বা বৃহত্তম উপগ্রহ। এছাড়াও টাইটান হচ্ছে সোলার সিস্টেমের দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ। তাহলে বৃহত্তম উপগ্রহ কি? বৃহত্তম উপগ্রহ হচ্ছে বৃহস্পতির উপগ্রহ গেনিমিড। এটা সৌরজগতের বৃহত্তম উপগ্রহ। ঠিক আছে, নেক্সট চলে যাব। এশিয়ার বৃহত্তম খোলা আকাশের নিচে বাণিজ্য মেলা বালি যাত্রা কোথায় আয়োজিত হলো? রিসেন্টলি 2024 সালের নভেম্বর মাসে বালি যাত্রা বলে একটা খোলা আকাশের নিচে বাণিজ্য মেলা আয়োজিত হয়েছে। এটা হচ্ছে এশিয়ার বৃহত্তম বাণিজ্য মেলা, আয়োজিত হয়েছিল উড়িষ্যাতে। ঠিক আছে, 22 নম্বর প্রশ্নে চলে যাব। 1900 সালের অলিম্পিক কোথায় আয়োজিত হয়েছিল? 1900 সালের অলিম্পিক। অলিম্পিক সম্পর্কে একটা কথা জেনে রাখতে হবে যে অলিম্পিক, যে আধুনিক অলিম্পিক প্রথম হয়েছিল 1896 সালে। এটা কিন্তু হচ্ছে সামার অলিম্পিক। ঠিক আছে, সামার অলিম্পিক 1896 সালে প্রথম। এটা হয়েছিল অ্যাথেন্স। কোথায়? অ্যাথেন্স। এটা হয়েছিল অ্যাথেন্সে। এরপর 1924 সালে যে অলিম্পিক হলো, এটা হচ্ছে প্রথম উইন্টার অলিম্পিক। 1924 সালে হলো প্রথম উইন্টার অলিম্পিক। ঠিক আছে, এই যে উইন্টার অলিম্পিক প্রথম হলো, এটা কোথায় হলো? এটা হলো চামনিক্স, ফ্রান্সে। প্রশ্ন থাকে যে কোথায় প্রথম উইন্টার অলিম্পিক্স হয়েছিল। এখন প্রশ্নটা হয়েছে যে 1900 সালের অলিম্পিকটা কোথায় হয়েছিল। তো 1900 সালের যে অলিম্পিক, এটা পরীক্ষায় বহুবার আসে, প্যারিসে হয়েছিল। কোথায়? প্যারিস। তাহলে অপশান এ, প্যারিস ইজ দ্য কারেক্ট আনসার। 23 নম্বর প্রশ্নটা আমরা দেখব। কার আমলে গোলকুন্ডা দুর্গ নির্মিত হয়? গোলকুন্ডা দুর্গটা কার আমলে নির্মিত হয়?
এটা হচ্ছে গোলকুন্ডা দুর্গটা আগে কিন্তু মাটির ছিল, ঠিক আছে। এটা কাকাতিয়া বংশ এটা নির্মাণ করেছিল, কিন্তু পরবর্তীকালে পাকাভাবে তৈরি করেছিল কারা? পাথরের দুর্গ নির্মাণ করেছিল কুতুব শাহী রাজবংশ। কুতুব শাহী রাজবংশ এটাকে পাথরের দুর্গ নির্মাণ করেছিল, আর এটা আগে কাকাতিয়ারা মাটির দুর্গ করেছিল, ঠিক আছে। তাহলে কুতুব শাহী অপশান আছে। 24 নম্বরে চলে যাব। ভারতের ড্যাশ অঞ্চলের প্রাচীন কৃষি পদ্ধতিকে ঝুমিং বলা হয়। ঝুম চাষের জন্য বিখ্যাত ভারতের সিকিম। এই জিনিসটা যদি আপনাদের জানা থাকে তাহলেই বুঝতে পারবেন সিকিম হচ্ছে ভারতের উত্তর পূর্ব দিকে। ঝুম চাষ বলতে কি? তাহলে ভারতের উত্তর পূর্ব অঞ্চলে এই কৃষি পদ্ধতিটা বহুলভাবে প্রচলিত, ঝুম চাষ বা ঝুমিং যাকে বলা হয়। 25 নিম্নের কে প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে এক ক্যালেন্ডার বছরে 4টি একদিবসীয় সেঞ্চুরি করেছেন? এই প্রথম কোনো মহিলা ক্রিকেটার এক ক্যালেন্ডার বছরে, মানে এক বছরে জানুয়ারি থেকে ডিসেম্বর, এক বছরে 4টি সেঞ্চুরি করেছেন। তিনি হচ্ছেন স্মৃতি মান্ধানা। অপশন ডি, স্মৃতি মান্ধানা, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। আমাদের 25টা প্রশ্ন শেষ হলো। আপনারা কমেন্ট করে জানান যে 25টার মধ্যে আপনি কতটা করতে পেরেছেন, ঠিক আছে। তাহলে বুঝতে পারবো যে প্রত্যেক দিন ক্লাস করে আপনাদের ইমপ্রুভ হচ্ছে কিনা, নিজেরাই বুঝতে পারবেন। আমাদের পেড ব্যাচে জয়েন হয়ে সমস্ত স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন। এসএসসি গ্রুপ সিডি লিখে মেসেজ করবেন, তাহলেই কিন্তু আমরা সমস্ত ডিটেলস পাঠিয়ে দেব। 399 টাকাতে এখনও পাওয়া যাচ্ছে, ঠিক আছে। প্রথম 150 জনের জন্য এটা করেছিলাম, সেকেন্ড ব্যাচে প্রথম 150 জনের জন্য এখনও পাওয়া যাচ্ছে 399। এরপর কিন্তু এটার প্রথম 150 হয়ে গেলে রেট বাড়বে। তাই যদি নিতে চান স্টাডি মেটেরিয়াল এবং সাপ্তাহিক ক্লাস, তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শেয়ার করবেন বেশি।